এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 93 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 93 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী 8। দেখো, একটু নিচে লক্ষ্য করলেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে গড় নির্ণয় করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো, প্রত্যেকটি অঙ্কে আমরা কিন্তু অনেকগুলো রাশি মানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। এই এক একটি সংখ্যাকেই কিন্তু বলা হয় এক একটি রাশি। তাহলে এই রাশিগুলোর গড় আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু এর আগেও গড় নির্ণয়ের একটি সূত্র শিখেছিলাম, তাই না? খুবই সহজ একটি সূত্র শিখেছিলাম। সেই সূত্রটিকে ব্যবহার করেই কিন্তু আমরা এখানে প্রত্যেকটি অঙ্ককে সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি সেই সূত্রটিকে একটু মনে করার চেষ্টা করি, সূত্রটি হচ্ছে কি? সূত্রটি হলো, আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? অর্থাৎ এই দেখো, 1 নম্বরে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা অনেকগুলো রাশি দেখতে পাচ্ছি, তাই না? বা অনেকগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব? প্রথমে এই প্রত্যেকটি রাশিকে আমরা যোগ করব। যোগ করার পর আমরা যা পাবো সেটিকে আমরা ভাগ করব কি দিয়ে? আমরা ভাগ করব কিন্তু রাশিগুলোর সংখ্যা দিয়ে। রাশিগুলোর সংখ্যা দ্বারা কি বোঝানো হয়? এখানে মোট কতগুলো রাশি রয়েছে দেখো, 1টি রাশি, 2টি রাশি, 3টি রাশি, 4টি রাশি, 5টি রাশি, 6টি রাশি, তাই না? যেহেতু 6টি রাশি রয়েছে, যার কারণে কিন্তু আমরা 6 দ্বারা ভাগ করব, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে আমরা যদি আবারও একটু বোঝার চেষ্টা করি, আমরা কি করব? আমরা এখানে প্রত্যেকটি রাশিকে প্রথমে আমরা যোগ করব। যোগ করার পরে আমরা এখানে যেহেতু 6টি রাশি রয়েছে মোট, যার কারণে কিন্তু আমরা 6 দ্বারা সেটিকে ভাগ করব, তাই না? তাহলেই কিন্তু আমরা গড়টাকে খুবই সহজেই নির্ণয় করতে পারবো। এই একই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এখানে প্রত্যেকটি অঙ্ককে সমাধান করব। আচ্ছা, চলো এইভাবে করে যদি আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 1-এর 1 নম্বরে বলা হয়েছে 8, 10, 13, 7, 9 এবং 10। তাহলে এগুলোর যদি আমরা গড় নির্ণয় করি, আমরা কীভাবে গড় নির্ণয় করতে পারি? আমরা কিন্তু শুরুতেই গড় নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটিকে আমরা শুরুতে লিখব। ঠিক আছে? আমরা লিখব হচ্ছে আমরা জানি দেখো, আমরা লিখলাম হচ্ছে আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি গড় সমান হচ্ছে কি? গড় সমান রাশিগুলোর যোগফল। রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি? রাশিগুলোর সংখ্যা, তাই না? ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এই যে সূত্রটি লিখেছি, এটি হচ্ছে কি? গড় নির্ণয়ের সূত্র। এবং এই সূত্রটিকে ব্যবহার করে কিন্তু আমরা প্রত্যেকটি ক্ষেত্রে গড় নির্ণয় করব। ঠিক আছে? দেখো, আমাদের এই সূত্রটি কিন্তু সবসময় মনে রাখতে হবে, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা এই সমানের নিচে আমরা কিন্তু আরও একটি সমান চিহ্ন দেব। এবার আমাদের প্রথমে কি বলা হয়েছে? রাশিগুলোর যোগফল। অর্থাৎ এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি রাশিকে কিন্তু আমাদের শুরুতে যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা একটি ব্র্যাকেটের ভিতরে এই প্রত্যেকটি রাশিকে যদি আমরা একটু যোগ করি, দেখো আমরা লিখব হচ্ছে 8 যোগ রয়েছে 10 যোগ রয়েছে হচ্ছে 13, এর সাথে যোগ করব 7, এর সাথে যোগ করব 9 এবং এর সাথে যোগ করব 10। তাহলে প্রত্যেকটি রাশিকে কিন্তু এখানে আমরা যোগ করলাম, তাই না? যোগ করার পরে দেখো আমাদের এইখানে কি বলা হয়েছে? এখানে কিন্তু একটি ভাগ চিহ্ন রয়েছে। আমরা এই ভাগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দেব এবং আমাদের শেষে বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ এখানে মোট কতটি রাশি রয়েছে সেটি কিন্তু আমাদের এবারে গণনা করতে হবে, তাই না? দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি রাশি কিন্তু এখানে মোট রয়েছে। যার কারণে রাশিগুলোর সংখ্যার জায়গাতে আমরা কি লিখব? 6। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই লাইনের কাজ কিন্তু শেষ। এবার নিচের লাইনে এই সমানের নিচে আরও একটি সমান যদি আমরা দিই, এখন আমরা শুরুতে কিন্তু এই প্রত্যেকটি রাশিকে যোগ করব, তাই না? আচ্ছা, যদি আমরা যোগ করি, দেখো আমরা প্রথমে শেষে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যদি যোগ করি, দেখো এখানে রয়েছে 8, 8-এর সঙ্গে এই 10-এর শেষে রয়েছে কি? 0, তাই না? তাহলে আমরা এই শেষের সংখ্যাটিকে যদি একটু যোগ করি, দেখো 8-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 8ই হয়। 8-এর সঙ্গে এরপর যদি এই 3কে যোগ করি তাহলে কত হয়?
8 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 11, তাই না? 11-র সাথে যদি আমরা এই 7কে যোগ করি তাহলে কত হয়? 11 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 18। 18-র সাথে যদি আমরা এই 9কে যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় 27। 18 এবং 9 মিলে হয়ে যায় 27। 27-এর সঙ্গে যদি এই 10-এর শূন্যকে যোগ করি, দেখো যেহেতু ডান পাশে রয়েছে শূন্য, অর্থাৎ এই 27-এর সঙ্গে শূন্যকে যোগ করলে কিন্তু আমাদের 87 হয়, তাই না? তাহলে আমরা 27-এর 7কে লিখলাম হচ্ছে এইখানে, দেখো 7কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 2। দেখো আমরা পেয়েছি মোট 27, 27-এর 7কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের মোট 2, তাই না? এবারে দেখো আমরা যদি এবারে লক্ষ্য করি যে কোন কোন সংখ্যা যোগ করা বাকি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছু বাকি নেই, এখানে কিন্তু 1 রয়েছে, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি 1, এখানেও পাচ্ছি 1, তাহলে 1 এবং 1 মিলে হয়ে যায় 2। এখানে কিছু বাকি নেই, এখানেও কিছু বাকি নেই, এখানে কিন্তু রয়েছে আরও 1, তাহলে 2-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 3। তাহলে এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে হাতে ছিল আমাদের আরও 2, তাহলে 3-এর সঙ্গে যদি এই 2কে যোগ করে দিই, 3 এবং 2 মিলে হয়ে যায় 5, তাই না? তাহলে আমরা এইখানে কিন্তু শুরুতে লিখে দেবো 5। আচ্ছা, তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? আমরা কিন্তু মোট পাচ্ছি 57। তাহলে এতটুকুর কাজ আমাদের শেষ, আমরা এতটুকুর কাজ করে পাচ্ছি 57। এরপরে রয়েছে কি ভাগ 6, আমরা একই রকমভাবে লিখে দেবো ভাগ 6। দেখো এখানে যা রয়েছে আমরা কিন্তু ঠিক একই রকমভাবে এটিকে লিখে দেব। আচ্ছা, এখন আমরা পাচ্ছি হচ্ছে 57 ভাগ 6। এবারে আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেবো। এবারে একটু আলাদা জায়গাতে আমরা 57কে কিন্তু ভাগ করব 6 দ্বারা, তাই না? দেখো যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, 6 দ্বারা যদি আমরা 57কে একটু ভাগ করার চেষ্টা করি, আমরা ভাগফল ঠিক উপরে লিখি, হ্যাঁ? আচ্ছা, আমরা যদি 6-এর ঘরে নামতা পড়ি, দেখি যে 6-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 57-র সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা জানি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, তারপর হচ্ছে কি 6 8 48, 6 9 54, আমরা পাচ্ছি 6 নং 54, আবার 6 10-এ 60। দেখো 6 10-এ যদি আমরা 60 বলি তাহলে কিন্তু 60 মানে কি 57 চাইতে কিন্তু বড় হয়ে গেল, তাই না? আমরা জানি 57 চাইতে কিন্তু বড় হলে হবে না, তাহলে 6-এর সঙ্গে 10কে গুণ করলে যেহেতু 6 10-এ 60 হয়ে যায়, মানে ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে আমরা কত দ্বারা গুণ করব? আমরা কিন্তু 9 দ্বারা গুণ করব, তাই না? আচ্ছা, 6-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 6 নং 54, 54 কিন্তু 57 চাইতে ছোট, যার কারণে আমরা কী করবো, এইখানে উপরে আমরা উত্তরের জায়গাতে লিখে দেবো হচ্ছে 9, এবং 6 নং যেহেতু 54 পাচ্ছে আমরা নিচে লিখে দেবো 54। এবার এই 57 থেকে নিচের 54কে বিয়োগ করলে কত থাকে দেখো 7 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 3, 5 থেকে 5 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, যার কারণে দেখো আমরা কি করব, আমরা কিন্তু এখানে শুধুমাত্র 3কে লিখবো, কারণ আমরা জানি শুরুতে যে শূন্য থাকে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? এই জন্য শূন্য কখনোই শুরুতে লিখতে হয় না। আচ্ছা, এবারে এই 3 কিন্তু আমরা অবশিষ্ট পাচ্ছি, এখন এই 3কে কি 6 দ্বারা ভাগ করতে পারবো না কিন্তু বন্ধুরা। কারণ কি? কারণ হচ্ছে 3 ছোট। এখন আমরা কি করব, এই 3কে তো এইভাবে করে অবশিষ্ট হিসেবেও কিন্তু রাখা যাবে না, তাই না? আমাদের নিচে কিন্তু শূন্য বানাতে হবে। আচ্ছা, তাহলে এখন এই 3কে কীভাবে করে ভাগ করতে পারি? আমরা এই 3কে এবারে বড় বানাবো, 6-এর চাইতে বড় বানাবো। কীভাবে করে বড় বানাতে পারি? দেখো এই যে 57 আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? আমরা কিন্তু এর আগেও ভাগ অঙ্কের ক্ষেত্রে শিখেছি যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু একটি দশমিক থাকে। হ্যাঁ, এই যে 57, এই 57 একটি পূর্ণ সংখ্যা, এই 57-র এই পাশে কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? এই দশমিকটা দেয়া থাকলেও এখানে দশমিক রয়েছে, আর যদি দেয়া নাও থাকে তারপরেও কিন্তু এখানে একটি দশমিক রয়েছে। যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে বা শেষে কিন্তু একটি দশমিক থাকে, ঠিক আছে? এখন এই দশমিকটাকে আমরা সরাসরি উপরে নিয়ে আসব, ঠিক আছে? এই দশমিকটাকে আমরা এইখানে নিয়ে আসব, এই উত্তরের পাশে আমরা এইখানে দশমিকটাকে নিয়ে যাব। আর যখনই আমরা উত্তরের ঘরে দশমিক পাবো, আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, যখনই আমরা উত্তরের ঘরে দশমিক পাবো তখন কিন্তু চাইলে আমরা এইখানে যে কয়টি শূন্য আমাদের মনে চাইবে আমরা কিন্তু সেই কয়টি শূন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমাদের উত্তর মেলানোর জন্য যে কয়টি শূন্য দরকার সেই কয়টি শূন্য কিন্তু আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা, যেহেতু দশমিক আমরা এখানে নিয়ে গেলাম, এখন যদি আমরা প্রথমে একটি শূন্য দিই, দেখো এখন এই শূন্যটাকে কী করবো, সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। এই শূন্যটাকে নিচে নামিয়ে যখন নিয়ে আসলাম তখন 3 এবং 0 মিলে হয়ে গেল কত? এই দুটি মিলে কিন্তু এখন হয়ে গেল 30, তাই না? এখন কিন্তু দেখো 6-এর চাইতে বড় হয়ে গেল। এবার কি আমরা 6 দ্বারা 30কে ভাগ করতে পারবো না? হ্যাঁ, পারবো। কিন্তু এবার যদি 6 দ্বারা 30কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 6 30, অর্থাৎ 5 বার ভাগ করা যাবে। আমরা এখানে লিখবো হচ্ছে 5, 5 6 হয় 30, আমরা নিচে লিখে দেবো 30। এখন এই উপরে 30 থেকে নিচে 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা যেহেতু নিচে শূন্য পেয়ে গেছি, তার মানে কিন্তু বুঝতে পারি যে আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা ভাগফল পাচ্ছি কত? 9.5। আমরা এই সমানের পাশে লিখে দেবো হচ্ছে 9.5, ঠিক আছে?
এই যে 9.5 পাচ্ছি এটি হচ্ছে কি, এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি এই রাশিগুলোর গড় হচ্ছে 9.5। এটি হচ্ছে কি নির্ণেয় গড়। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় গড় সমান হচ্ছে 9.5। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আমরা একই রকমভাবে অন্যান্য অঙ্কগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো। আর হ্যাঁ, তোমরা এই যে হিসাবটি আমি তোমাদেরকে করে দেখিয়েছি, এই হিসেবটি কিন্তু তোমরা অবশ্যই আলাদা জায়গাতে করবে। ঠিক আছে, অঙ্কের ভিতরে কখনোই কিন্তু এই হিসেবটি করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবার চলো আমরা এখান থেকে আরও একটু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যদি 1-এর 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 957, 956, 948, 952 এবং 960। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর গড় যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি, আমরা ঠিক আগের অঙ্কটির মতোই একই রকমভাবে করে কিন্তু এটিকে সমাধান করব। হ্যাঁ, আমরা কিন্তু আগের অঙ্কেও ঠিক এই একই কথাটি লিখেছিলাম যে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? দেখো, এই যে সূত্রটি, এই সূত্রটি কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে দরকার। ঠিক আছে, এই জন্য আমি তোমাদের আগে থেকে এটিকে লিখে রেখেছি। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আবারও এই কথাটি বলি যে এই যে সূত্রটি, এই সূত্রটি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা যদি এই সূত্রটি, অর্থাৎ এতটুকু ছোট একটি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু যে কোনো গড় অঙ্ক তোমরা খুবই সহজে সমাধান করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা যে কোনো গড় নির্ণয়ের ক্ষেত্রে শুরুতে লিখব হচ্ছে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এরপরে কি করব, এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেব। এরপরে প্রথমে আমাদের কি বলা হয়েছে, আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী কাজ করব। ঠিক আছে, আমাদের সূত্রে প্রথমে বলা হয়েছে রাশিগুলোর যোগফল, অর্থাৎ এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমাদের শুরুতে যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা যদি একটি ব্র্যাকেটের ভিতরে যদি আমরা এই রাশিগুলোকে যোগ করি, দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি 957, আমরা লিখব হচ্ছে 957, এর সাথে যোগ করব হচ্ছে 956, দেখো 956, এর সঙ্গে যোগ করব 948, এর সঙ্গে যোগ করব 952, হ্যাঁ আমরা লিখলাম 952, এর সঙ্গে যোগ করব কিন্তু 960, তাই না? 960। আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটি রাশিকে কিন্তু এখানে যোগ করা হয়ে গেল। এখন আমাদের কি বলা হয়েছে, রাশিগুলোর যোগফল, আমরা এখানে রাশিগুলোকে যোগ করলাম। এরপর বলা হয়েছে একটি ভাগ, তাই না? এই ভাগ চিহ্নটাকে কিন্তু আমরা এইখানে দেব, তাই না? আচ্ছা, এরপর আমাদের সূত্রে কি বলা হয়েছে, শেষে বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা দ্বারা কি বোঝানো হয়েছে, এইখানে মোট কতগুলো রাশি রয়েছে। দেখো, আমরা যদি একটু গণনা করি, একটি রাশি, দুইটি রাশি, তিনটি রাশি, চারটি রাশি, পাঁচটি রাশি, তাই না? যেহেতু মোট 5টি রাশি রয়েছে, যার কারণে কিন্তু আমরা কি করব, এখানে লিখব হচ্ছে 5, তাই না? এখানে যে কয়টি রাশি থাকবে আমরা কিন্তু সেই কয় সংখ্যাকে এখানে লিখে দেবো, যেহেতু 5টি রাশি রয়েছে যার কারণে আমরা লিখে দিলাম 5। আমাদের এই লাইনের কাজও কিন্তু শেষ। দেখো কত সহজ। এরপর আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দিব। এখন আমরা শুরুতে যদি এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই রাশিগুলোর যোগফলটাকে আমরা নির্ণয় করি। আমরা যদি প্রত্যেকটি রাশিকে যোগ করি, দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে নিয়ম কি, একদম ডান পাশের সংখ্যাগুলোকে কিন্তু শুরুতে যোগ করতে হয়, তাই না? তাহলে আমরা যদি ডান পাশের অর্থাৎ শেষের সংখ্যাগুলোকে শুরুতে যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে 7, 7-এর সঙ্গে আমরা যোগ করবো এখানে শেষে রয়েছে 6, তাই না? তাহলে 7-এর সঙ্গে যদি এই শেষের 6কে আমরা যোগ করি তাহলে কত হয়, আমরা জানি 7 এবং 6 মিলে হয়ে যায় 13, 13-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 8, তাহলে 13-এর সঙ্গে 8কে যোগ করলে কিন্তু হয়ে যায় 21, তাই না? 13 এবং 8 মিলে হয়ে গেল 21, 21-এর সঙ্গে যদি আমরা এই শেষে রয়েছে 2, 21 এবং এই 2 মিলে হয়ে যায় 23, 23-এর সঙ্গে দেখো এখানে শেষে রয়েছে 0, এই 0কে যদি আমরা যোগ করি তাহলে 23 এবং 0কে যোগ করলে কিন্তু 23ই হয়ে যায়। দেখো আমরা কিন্তু পাচ্ছি এখানে 23, তাই না? এই 23-এর 3কে লিখবো হচ্ছে আমরা এখানে, আমরা কিন্তু শেষে লিখবো, কারণ আমরা শেষের সংখ্যাগুলোকে যেহেতু যোগ করেছি যার কারণে কিন্তু এই 3কে আমরা শেষে লিখবো। হ্যাঁ, আমরা এই পাশে আরও জায়গা রাখবো। হ্যাঁ, আমরা লিখবো হচ্ছে 3। এরপরে হাতে কিন্তু রয়ে গেল আমাদের 2। আচ্ছা, এটিকে আমরা হাতে রেখে দিলাম। এবার যদি আমরা মাঝের সংখ্যাগুলোকে যোগ করি, দেখো এখানে রয়েছে 5, 5-এর সঙ্গে আমরা যোগ করবো আরও 5, 5 এবং 5 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 14, 14-এর সঙ্গে এই দেখো এখানে মাঝে রয়েছে 5, 14 এবং 5 মিলে হয়ে যায় 19, 19-এর সঙ্গে যদি এই মাঝের 6কে যদি আমরা যোগ করি, 19 এবং 6 মিলে হয়ে যায়
25। এই 25-এর সঙ্গে হাতে কিন্তু ছিল আমাদের 2, তাই না? তাহলে 25 এবং এই হাতের 2 মিলে হয়ে গেল কত? 2 মিলে হয়ে গেল 27। তাহলে আমরা কিন্তু মোট পাচ্ছি এবারে 27। এই 27-এর 7কে লিখবো হচ্ছে আমরা এইখানে আগে লিখবো, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এই ওর আগে কিন্তু এটিকে লিখবো, তাই না? এবং হাতে রইল কত? হাতে কিন্তু আমাদের এবারে আরও 2 রয়ে গেল। এবারে দেখো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু এখনও যোগ করা বাকি রয়ে গেছে। আমরা যদি এবার শুরুর সংখ্যাগুলোকে যোগ করি, এখানে শুরুতে রয়েছে 9, 9-এর সঙ্গে যদি এই 9কে যোগ করি তাহলে 9 এবং 9 মিলে হয়ে গেল 18, 18-এর সঙ্গে যদি আরও 9কে যোগ করি আমরা তাহলে হয়ে গেল হচ্ছে 27, তাই না? 27-এর সঙ্গে যদি আরও 9কে আমরা যোগ করি তাহলে হয়ে গেল 36, 36-এর সঙ্গে যদি আরও 9কে আমরা যোগ করি তাহলে হয়ে গেল কত? 36 এবং আরও 9 মিলে কিন্তু হয়ে গেল 45, তাই না? তাহলে 45 এবং হাতে ছিল কত? আমাদের হাতে কিন্তু ছিল 2, তাহলে 45-এর সঙ্গে আরও এই 2 মিলে মোট হয়ে গেল কত? 45 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 47। তার মানে এখন কিন্তু আমরা আর কিছুকেই হাতে রাখবো না, কারণ কি আমাদের সবগুলোকেই কিন্তু যোগ করা হয়ে গেছে, তাই না? যার কারণে পুরো 47কেই কিন্তু আমরা এখানে লিখে দেবো। আমরা যেহেতু 47 পাচ্ছি, পুরো 47কে এখানে আমরা লিখে দেবো। তাহলে আমরা এখানে পাচ্ছি 4773, আমাদের কিন্তু যোগ করা হয়ে গেল। এবারে বাকি রইল কি? দেখো, এতটুকুকে যোগ করে পাচ্ছি আমরা এই সংখ্যাটি, তাই না? তাহলে এতটুকুর কাজ শেষ। এরপরে বাকি রইল ভাগ 5। তাহলে এই ভাগ 5কে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দেবো। আমরা লিখবো হচ্ছে ভাগ 5। আমরা কিন্তু একই রকমভাবে রেখে দিলাম। দেখো কত সহজ। এরপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে 4773 ভাগ 5, অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু এবার আমরা 5 দ্বারা ভাগ করব, তাই না? তাহলেই কিন্তু আমরা উত্তরটিকে পেয়ে যাব। আচ্ছা, যদি আমরা একটু আলাদা জায়গাতে এই ভাগটিকে করি, দেখো আমরা 5 দ্বারা যদি ভাগ করি, আমরা শুরুতে লিখবো হচ্ছে 5 এবং মাঝখানে লিখবো 4773, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা একটু ভাগ করি, আমরা ভাগফলটাকে কিন্তু উপরে লিখব। হ্যাঁ, আমরা দেখব যে 5 দ্বারা প্রথমে একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। একটি অঙ্ক মিলে হয় হচ্ছে শুধুমাত্র 4। 4কে কি 5 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কিন্তু যেহেতু একটি অঙ্ককে ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কী করবো? দুটি অঙ্ককে ভাগ করবো একসঙ্গে। হ্যাঁ, আচ্ছা, একটি অঙ্ককে কেন ভাগ করতে পারবো না? কারণ কিন্তু এই 4 দেখো 5-এর চাইতে ছোট। আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু ওর চাইতে বড় হতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবারে দুটি অঙ্ককে নিলাম, 4 এবং 7। এই দুটি মিলে হয়ে গেল কত? 4 এবং 7 মিলে কিন্তু হয়ে গেল 47, তাই না? এখন এই 47কে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো। আমরা কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি, আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা জানি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 নং 45। আমরা কিন্তু পাই 5 নং 45, অর্থাৎ আমরা কিন্তু 5 দ্বারা 47কে 9 বার ভাগ করতে পারবো, তাই না? 5 নং 45, যেহেতু 9 বার ভাগ করতে পারবো, যার কারণে আমরা এইখানে লিখে দেবো হচ্ছে 9 এবং 5 নং হয় 45, আমরা নিচে লিখে দেবো 45। আচ্ছা, এবারে 47 থেকে যদি 45কে বিয়োগ করি, দেখো 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, যার কারণে কিন্তু আমরা এখানে আর কিছুই লিখবো না। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে বাকি রইল কি? দেখো এই দুটি সংখ্যা কিন্তু এখনও ভাগ করা বাকি রয়ে গেল, তাই না? তাহলে আমরা কি করব? এই যে পাশে 7 রয়েছে, 7কে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। যখন 7কে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তখন 2 এবং 7 মিলে হয়ে গেল 27। এখন এই 27কে যদি 5 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 5 এ 25, তাই না? অর্থাৎ 5-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 5 এ 25। আবার 5-এর সঙ্গে যদি 6কে গুণ করি তাহলে হয়ে যাবে 5 6 30, মানে 27-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে। আমরা জানি 27-এর চাইতে কিন্তু বড় হলে হবে না, তাই না? তাহলে 5-এর সঙ্গে আমরা কতকে গুণ করব? 5-এর সঙ্গে 5কে কিন্তু আমরা গুণ করব। 5 5 এ হয় 25, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে 5, অর্থাৎ দেখো এখানে আমরা লিখবো 5, অর্থাৎ 5 5 এ 25। আমরা এখানে লিখে দিলাম 25। এবারে যদি আমরা এই 27 থেকে নিচের 25কে বিয়োগ করি, দেখো 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আবারও 2, আমরা এখানে লিখে দেবো 2। 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, যার কারণে কিন্তু এখানে আমরা আর কিছুই লিখবো না। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 2। এখন এই যে 3 আমরা দেখতে পাচ্ছি, এই 3কে কিন্তু ভাগ করে এখনও পর্যন্ত বাকি রয়ে গেল, তাই না? আমরা এই জন্য কী করবো? 3কে সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, যখন নিচে 3কে আমরা নামিয়ে নিয়ে আসলাম, তখন দেখো 2 এবং 3 মিলে হয়ে গেল 23, তাই না? এখন এই 23কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, কবে ভাগ করতে পারবো? আমরা জানি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, অর্থাৎ 5-এর সঙ্গে যদি আরও 5কে গুণ করি তাহলে হয়ে যাবে 5 5 25, মানে 23-এর চাইতে বড় হয়ে যাবে। হ্যাঁ,
কিন্তু আমরা জানি 23-এর চেয়ে বড় হলে হবে না। আচ্ছা 5-এর সঙ্গে 5কে গুণ করলে যেহেতু 23-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু ওর সঙ্গে আমরা 4কে গুণ করব। দেখো 4 এবং 5কে গুণ করলে হয়ে যায় 4×5 20, তাই না? 20 কিন্তু ওর চাইতে ছোট, যার কারণে কিন্তু আমরা 4কে 5 দ্বারা গুণ করতে পারি। আমরা এখানে লিখব হচ্ছে 4, 4×5 20, আমরা এখানে লিখে দিলাম 20। এখন দেখো এই 23 থেকে যদি 20কে আমরা বিয়োগ করে দিই, তাহলে আর কত থাকে? 3 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 3, এবং 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি 0 কখনোই শুরুতে লিখতে হয় না, যার কারণে আমরা এখানে কিছুই লিখব না। আমরা শুধুমাত্র পাচ্ছি কত? এখানে 3 পাচ্ছি। দেখো এখানে কিন্তু এমন আর কোনো সংখ্যা নেই যে সংখ্যাটিকে আমরা এখনও ভাগ করিনি, তাই না? আমাদের প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু ভাগ করা হয়ে গেল। এখন এই 3কে আমরা কি করব? 3কে কীভাবে করে ভাগ করতে পারি? আমাদের এই 3কে কিন্তু বড় বানাতে হবে, তাই না? এখন 3কে আমরা 5-এর চাইতে বড় কীভাবে করে বানাবো? ঠিক আগের অঙ্কটিকে আমরা যেভাবে করে এই নিচের সংখ্যাটিকে বড় বানিয়েছি, ঠিক একই রকমভাবে কিন্তু ওকে আমরা বড় বানাবো। দেখো আমরা কি জানি? এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এবং আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে অর্থাৎ এইখানে কিন্তু একটি দশমিক থাকে, তাই না? তাহলে এই দশমিকটাকে আমরা কি করব? শুরুতেই উত্তরের ঘরে নিয়ে যাব, এইখানে নিয়ে যাব। যখন আমরা উত্তরের ঘরে কোনোভাবে একটি দশমিক নিতে পারবো, তখন কিন্তু চাইলে আমরা এইখানে যে কয়টি শূন্য আমাদের দরকার অঙ্কটাকে মিলানোর জন্য, সেই কয়টি শূন্য কিন্তু আমরা এখানে চাইলে বসাতে পারি, তাই না? আচ্ছা যেহেতু এই দশমিকটাকে এখানে আমরা উত্তরের ঘরে নিয়েছি, এখন আমরা চাইলে এখানে প্রথমে একটি শূন্য দিতে পারি। এখন এই শূন্যকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো 3 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 30। এখন এই 30কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না? পারবো। কিন্তু কতবার ভাগ করা যাবে? আমরা জানি 5×6 30, মানে 6 বার ভাগ করা যাবে, তাই না? যার কারণে এইখানে আমরা লিখে দেবো 6, এবং 5×6 যেহেতু হয় 30, আমরা নিচে কিন্তু লিখে দেবো 30। আচ্ছা এবার এই 30 থেকে 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? আমরা অর্থাৎ আমরা কিন্তু নিচে পাচ্ছি 0। যেহেতু নিচে 0 পাচ্ছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই ভাগটি করা হয়ে গেছে, তাই না? আমরা ভাগফল পাচ্ছি কত? আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 954.6। এটি হচ্ছে কি আমাদের ভাগফল, তাই না? আমরা এখানে কি করব? একটু সমান চিহ্ন দিয়ে আমরা লিখব হচ্ছে 954 দশমিক হচ্ছে কত? 6। এটি হচ্ছে কি আমাদের নির্ণেয় গড়, অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 954.6। আমরা লিখব সুতরাং নির্ণেয় গড় সমান 954 কত? আমরা পাচ্ছি 6, তাই না? 954.6। আমরা এখানে লিখব 954.6। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু এই যে রাফটি আমি করেছি, এই রাফটি কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে। আমি তোমাদের আগের অঙ্কের ক্ষেত্রেও এই বিষয়টি বলেছি। আচ্ছা একই রকমভাবে আমরা 1 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এই একই নিয়মে সমাধান করব, ঠিক আছে? আমরা প্রথমে এই গড়ের সূত্রটি লিখব, তারপরে কিন্তু এই নিয়ম অনুযায়ী সমাধান করব প্রত্যেকটা অঙ্কের। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা তোমরা কিন্তু এই যে 1 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে একই রকম নিয়মে সমাধান করবে। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করো। দেখো এই অঙ্কটি অনেক সহজ একটি অঙ্ক, কিন্তু আমাদেরকে বলা হয়েছে 6টি বইয়ের ওজন হচ্ছে 924 গ্রাম। এখন এই যে 6টি বই, এই 6টি বইয়ের গড় ওজন কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা গড় ওজন কীভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু ঠিক আগের সূত্রটিকে ব্যবহার করি এটিকে সমাধান করতে পারি। আমরা কি জানি? আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল। দেখো এই যে 6টি বই আমাদেরকে বলা হয়েছে, তাই না? এই 6টি বইয়ের যোগফল কিন্তু আমাদের এখানে করেই দেখানো হয়েছে। আমাদের কিন্তু আলাদাভাবে 6টি বইয়ের যোগফল বের করার কোনো দরকার নেই, তাই না? আচ্ছা 6টি বইয়ের ওজনের যে যোগফল সেটি কিন্তু আমাদের এখানে করেই দেখানো হয়েছে। তাহলে এই যে রাশিগুলোর যোগফল আমরা দেখতে পাচ্ছি, এই যোগফলকে আমরা কি করব? ভাগ করব কি দ্বারা? রাশিগুলোর সংখ্যা দ্বারা। তাহলে এখানে মোট কতটি রাশি রয়েছে, মানে কতটি বই রয়েছে? বই রয়েছে 6টি, যার কারণে এই 924কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে বইগুলোর গড় ওজন কত, তাই না? এর চাইতে সহজ তো আর কোনো অঙ্ক হয় না, তাই না? আচ্ছা তাহলে এই 2 নম্বর অঙ্কটা আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা 2 নম্বর দিয়ে আমরা এবারে কি লিখতে পারি? 2 নম্বর দিয়ে কিন্তু আমরা শুরুতেই গড়ের যে সূত্রটি আমরা শিখেছি সেই সূত্রটিকে লিখব, ঠিক আছে? আমরা লিখব হচ্ছে কি আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, তাই না? রাশিগুলোর
সংখ্যা ভাগ হলো রাশিগুলোর সংখ্যা। আচ্ছা দেখো গড়ের যে সূত্রটি আমরা কিন্তু প্রথমেই সেই সূত্রটিকে লিখে নিলাম। আমরা লিখলাম কি, আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখন আমরা এই সমানের নিচে একটি সমান চিহ্ন দেব। প্রত্যেকটা অঙ্কের কিন্তু একই রকমই নিয়ম। আমি তোমাদেরকে বারবার বলি যে এই লাইনটি অর্থাৎ এই ছোট্ট সূত্রটি যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো গড় অঙ্ক আমরা খুবই সহজেই সমাধান করতে পারবো। আমরা এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন আমাদের শুরুতে কী বলা হয়েছে, রাশিগুলোর যোগফল। আচ্ছা রাশিগুলোর যোগফল কত? আমরা তো দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে আমাদের বলাই হয়েছে যে 6টি বইয়ের ওজন হচ্ছে কত? 6টি বইয়ের ওজন হচ্ছে 924 গ্রাম, তাই না? অর্থাৎ 6টি বইয়ের ওজন যখন আমরা যোগ করলাম তখন কিন্তু আমরা যোগফল পাচ্ছি 924 গ্রাম। আমাদের কিন্তু আলাদাভাবে আর যোগ করার কোনো প্রয়োজন হচ্ছে না, তাই না? রাশিগুলোর যোগফল হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 924 গ্রাম। আমরা শুরুতেই লিখবো হচ্ছে এই জন্য 924। আচ্ছা রাশিগুলোর যোগফল আমাদের বের করা হয়ে গেল। এরপর আমরা একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা এখানে একটি ভাগ চিহ্ন দেবো। এরপরে শেষে বলা হয়েছে কি রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ মোট কতটি রাশির কথা আমাদের বইতে উল্লেখ রয়েছে। আমাদের বলা হয়েছে কি কয়টি বই? 6টি বই, তাই না? যার কারণে কি 6টি বই মানে কি আমাদের রাশিগুলোর সংখ্যা হচ্ছে 6। যদি 5টি বই থাকতো তাহলে রাশিগুলোর সংখ্যা হচ্ছে 5, তাই না? যেহেতু 6টি বইয়ের কথা বলা হয়েছে তার মানে কিন্তু আমরা লিখতে পারি রাশিগুলোর সংখ্যা হচ্ছে কত? 6। আমরা এখানে লিখলাম 6। তাহলে এবার আমরা পাচ্ছি হচ্ছে 924 ভাগ 6, অর্থাৎ 924কে আমাদের এবারে 6 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এখন একটা আলাদা জায়গাতে যদি আমরা ভাগ করি, দেখো 6 দ্বারা যদি 924কে আমরা একটু ভাগ করি, দেখো আমরা প্রথমে 6 দ্বারা যদি 9কে অর্থাৎ এই একটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 6-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 6 1 6, 6-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6 2 12। 12 হলে কিন্তু এই 9-এর চাইতে বড় হয়ে যাবে, তাই না? আমরা জানি 9-এর চাইতে বড় হলে হবে না। আচ্ছা 6কে 2 দ্বারা গুণ করলে যেহেতু ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 1 দ্বারা গুণ করব। আমরা জানি 6 1 6, এখানে আমরা নিচে লিখে দিলাম 6। এবার 9 থেকে 6কে যদি আমরা বিয়োগ করি, আমরা জানি 9 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 3, আমরা লিখে দিলাম 3। এরপরে পাশে যে 2 রয়েছে, 2টাকে যদি এইখানে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে 3 এবং 2 মিলে হয়ে গেল কিন্তু 32, তাই না? 32কে আমরা 6 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, অর্থাৎ 5 বার ভাগ করতে পারি। 5 6 30, যেহেতু 6-এর সঙ্গে 5কে গুণ করলে আমরা পাই 5 6 30, আমরা এখানে লিখে দিলাম 30, তাই না? এখন দেখো এই 32 থেকে যদি নিচের 30কে আমরা বিয়োগ করি কত হয়? 2 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 2 থেকে যায়, আমরা লিখে দিলাম 2। এবারে 3 থেকে 3কে যদি আমরা বিয়োগ করি, আমরা জানি 3 থেকে 3ই যদি চলে যায় তাহলে আর কিছুই থাকে না, তাই না? মানে 0। আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, এই জন্য এখানে আমরা কিছুই লিখব না, আমরা পাচ্ছি শুধুমাত্র 2। এরপরে বাকি রইল কি? এখানে কিন্তু অবশিষ্ট রয়ে গেল 4। এই 4টাকে আমরা একই রকমভাবে নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন দেখো 2 এবং 4 মিলে হয়ে গেল 24। 24কে যদি 6 দ্বারা ভাগ করে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, অর্থাৎ 4 বার ভাগ করা যায়। 6-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে কি? তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে হয়ে যাবে হচ্ছে, দেখো তাহলে হয়ে যাবে 4 6 24। দেখো এই 24-এর সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? এখন এই 24 থেকে নিচের 24কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি তার মানে বুঝতে পারি কি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি 154, তাই না? 154 গ্রাম। আচ্ছা আমাদের কিন্তু বলা হয়েছে কি বইয়ের ওজনগুলো কিন্তু গ্রামে দেওয়া রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে কি, আমরা লিখতে পারি এই সমানের নিচে আরও একটি সমান দিয়ে লিখতে পারি হচ্ছে কি, আমরা লিখতে পারি 154 গ্রাম, তাই না? আচ্ছা তাহলে আমরা এটি দ্বারা বুঝতে পারি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? বইগুলোর গড় ওজন হচ্ছে 154 গ্রাম। আচ্ছা তাহলে এটি হচ্ছে কি আমাদের নির্ণেয় গড়। আমরা লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় গড়, আমরা লিখবো নির্ণেয় গড় সমান কত পাচ্ছি? 154 গ্রাম। 154 গ্রাম। দেখো এটিকেও আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। আমরা কিন্তু এই যে রাফটি করেছি এই রাফটি কিন্তু আলাদা জায়গাতে করব, ঠিক আছে? আমরা এই যে অঙ্কের জায়গাটা কিন্তু একদম ফ্রেশ রাখবো, হ্যাঁ? আচ্ছা তাহলে দেখো এটিকে কিন্তু আমাদের বের করা হয়ে গেল। আমরা উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 154 গ্রাম। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা যদি আমরা এরপরে আরেকটু নিচে লক্ষ্য করে দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে একটি গাভী থেকে প্রতিদিন কী পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচের ছকে দেখানো হয়েছে। অর্থাৎ একটি গাভী
প্রত্যেক দিন কী পরিমাণ দুধ দেয় তা আমরা এই ছকটির দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারবো। হ্যাঁ, দেখো এখানে শুরুতে বলা হয়েছে বার, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এবং নিচে বলা হয়েছে দুধ লিটার, অর্থাৎ কত লিটার করে এক এক দিনে দুধ দেয় সেই হিসেবটি কিন্তু আমাদের নিচে দেওয়া রয়েছে। দেখো শনিবার হচ্ছে 13 লিটার দুধ দেয়, রবিবার 16 লিটার, সোমবার 15 লিটার, মঙ্গলবার 13 লিটার, বুধবার 17 লিটার, বৃহস্পতিবার 14 লিটার এবং শুক্রবার হচ্ছে 17 লিটার, তাই না? এখন দেখো এবার আমাদের কি বলা হয়েছে, একটু নিচে যদি লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের 7 দিনের হিসাব দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 7, 7 দিনের যেহেতু হিসাব দেওয়া রয়েছে, এখন আমাদের বলা হয়েছে গাভীটি প্রতিদিন মানে কি, মানে একদিনে সে কত লিটার দুধ দেয় সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, মানে গড়ে সে কত লিটার দুধ দেয় এটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 7 দিনের হিসাব থেকে আমরা কীভাবে করে গড় নির্ণয় করতে পারি, আমরা কি করব, আমরা গড়ের যে সূত্রটি শিখেছি সেই সূত্রটিকে ব্যবহার করেও কিন্তু এই অঙ্কটি সমাধান করতে পারি, তাই না? তাহলে আমরা 3 নাম্বার দিয়ে শুরুতে কী লিখব, আমরা 3 নাম্বার দিয়ে শুরুতেই কিন্তু গড়ের যে সূত্রটি রয়েছে সেটিকে লিখে ফেলবো, তাই না? কারণ গড়ের সূত্র ছাড়া আমরা কিন্তু এটিকে বের করতে পারবো না, যে কোনো গড় নির্ণয় করতে গেলে কিন্তু সেই সূত্রটিকে আমাদের প্রয়োজন হবে, তাই না? আমরা 3 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে কি, আমরা জানি, হ্যাঁ, প্রত্যেকটি অঙ্কেই কিন্তু দেখো আমরা এই একই সূত্রটিকে ব্যবহার করেই কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করছি, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা, তাই না? ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এবারে আমরা কি করব, ঠিক একই রকমভাবে এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেব। এবার শুরুতে বলা হয়েছে কি রাশিগুলোর যোগফল, অর্থাৎ রাশি দ্বারা আমরা কি বুঝতে পারি, এই যে গাভীটি শনিবার দিন 13 লিটার দুধ দেয়, রবিবার দিন 16 লিটার, সোমবার দিন 15 লিটার, এই যে হিসাবটি দেওয়া রয়েছে এই রাশিগুলোকে কিন্তু আমরা এবারে যোগ করব, তাই না? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন হচ্ছে 13 লিটার দুধ দেয়, তাই না? আমরা যদি বইয়ের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো শনিবার দিন হচ্ছে 13 লিটার দুধ দেয়, যার কারণে আমরা প্রথমে লিখবো হচ্ছে 13, এই 13 সঙ্গে যোগ করবো কাকে, রবিবার দিন দেয় 16 লিটার, যার কারণে যোগ করবো হচ্ছে 16কে, সোমবার দিন দেয় হচ্ছে 15 লিটার, যার কারণে আমরা এর সঙ্গে যোগ করবো 15কে, এরপরে মঙ্গলবার দিন দেয় হচ্ছে 13 লিটার, আমরা এই জন্য যোগ করবো হচ্ছে 13কে, এর সঙ্গে যোগ করবো কাকে, বুধবারে দেয় হচ্ছে 17 লিটার, আমরা যোগ করবো 17কে, বৃহস্পতিবার হচ্ছে 14 লিটার, আমরা যোগ করবো 14কে, এবং সর্বশেষ শুক্রবারে দেয় হচ্ছে 17 লিটার, হ্যাঁ, আমরা এই জন্য যোগ করবো হচ্ছে 17কে। আচ্ছা, তাহলে এখানে দেখো 7টি দিনে গাভীটি যে পরিমাণে দুধ দেয় সেই পরিমাণটাকে কিন্তু আমরা এখানে যোগ করে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা রাশিগুলোর যোগফল আমাদের বের করতে বলা হয়েছে, আমরা রাশিগুলোকে যোগ করে ফেললাম, এরপরে একটি ভাগ চিহ্ন রয়েছে, তাই না? এই ভাগটাকে আমরা একই রকমভাবে এখানে লিখে দেবো, এবং সর্বশেষ বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ রাশিগুলোর সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারি, এইখানে মোট কতগুলো রাশি রয়েছে। আমরা যদি একটু গণনা করি, দেখো 1টি রাশি, 2টি রাশি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি রাশি কিন্তু এখানে রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দেবো 7। আচ্ছা, তাহলে এই যোগফলটাকে আমরা কিন্তু এরপরে ভাগ করব কত দ্বারা, 7 দ্বারা ভাগ করব। এখন আমরা যদি এইগুলোকে একটু যোগ করি, দেখো আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা জানি যোগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যাগুলোকে কিন্তু শুরুতে যোগ করতে হয়, অর্থাৎ এই শেষের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু শুরুতে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 6, তাহলে 3 এবং 6কে যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 5, তাহলে 9 এবং এই 5কে যদি আমরা যোগ করি, 9 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 14, 14 সংখ্যা এই 3কে যদি যোগ করি তাহলে 14 এবং 3 মিলে হয়ে যায় 17, 17-এর সঙ্গে যদি আমরা এই 7কে যোগ করি তাহলে 17 এবং এই 7 মিলে কিন্তু হয়ে যায় 24, তাই না? তাহলে 24-এর সাথে যদি এই 4কে যোগ করি তাহলে 24 এবং 4 মিলে হয়ে যায় 28, 28-এর সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি তাহলে 28 এবং এই 7 মিলে কিন্তু হয়ে যায় 35। দেখো আমাদের কিন্তু মোট হয়ে যাচ্ছে 35, তাই না? 35-এর 5কে লিখবো হচ্ছে আমরা এইখানে, আমরা কিন্তু শেষে লিখবো 5, কারণ আমরা শেষের সংখ্যাগুলোকে যোগ করেই কিন্তু 5 পেয়েছি, তাই না? মানে 35 পেয়েছি। আচ্ছা, 5কে লিখলাম এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এখন যদি শুরুর সংখ্যাগুলো যোগ করি, দেখো 1, 1-এর সঙ্গে আরও 1কে যোগ করলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 4,
4-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে আরও 1 মিলে 6, 6 এবং আরও 1 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে যদি হাতের এই 3কে আমরা যোগ করে দিই তাহলে 7 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 10। আমরা কিন্তু পুরো 10কে এখানে লিখে দেবো, কারণ আমাদের এখানে আর কিন্তু কিছুই নেই যোগ করার মতো, তাই না? আমরা পুরো 10কে যখন লিখে দিলাম এখানে মোট হয়ে গেল 105। এটি হচ্ছে কি আমাদের যোগফল। এরপরে বাকি রইল কি, দেখো এতটুকুর কাজ আমাদের শেষ। এরপরে বাকি রইল ভাগ 7, আমরা একই রকমভাবে রেখে দিব ভাগ 7। আচ্ছা, আমাদের এখানের কাজ কিন্তু শেষ। এখন আমাদের এখানে কি বলা হয়েছে, 105 ভাগ 7, অর্থাৎ 105কে 7 দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমরা কিন্তু একটু আলাদা জায়গাতে এই ভাগটিকে করব। আচ্ছা দেখো, আমরা যদি 7 দ্বারা যদি 105কে ভাগ করি, 105কে যদি আমরা ভাগ করি, দেখো কয়বার ভাগ করা যায়। আমরা প্রথমে দেখবো যে 7 দ্বারা এক অঙ্ককে ভাগ করা যায় কিনা। এক অঙ্ক মিলে এখানে কিন্তু আছে শুধুমাত্র 1, এককে কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 1 ছোট, তাই না? 7 কিন্তু বড়। তাহলে আমরা এবারে কী করবো, দুই অঙ্ককে ভাগ করার চেষ্টা করবো। 2 অঙ্ক মিলে হয়ে গেল কত, 1 এবং 0 মিলে হয়ে গেল 10। 10 কিন্তু 7-এর চাইতে বড়, তার মানে কিন্তু 10কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো। কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 একে 7, একবার ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দিলাম 1, 7 একে হয় 7, আমরা এর নিচে লিখে দিলাম 7। এখন দেখো 10 থেকে 7কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত থাকে, 10 থেকে 7 চলে গেলে থাকে কিন্তু 3, আমরা এখানে লিখে দিলাম 3। এরপরে এখানে বাকি রইল কত, বাকি রইল কিন্তু 5। দেখো এই 5কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, এখন 3 এবং 5 মিলে হয়ে গেল 35। 35কে যদি 7 দ্বারা ভাগ করে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 7 35, অর্থাৎ 7-এর সঙ্গে যদি 5কে আমরা গুণ করি তাহলে হয়ে যায় 5 7 35। এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। এই 35 থেকে নিচের 35কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি, তার মানে বুঝতে পারি কি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা ভাগফল পাচ্ছি কত, 15। তাহলে আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 15, তাই না? এবং এই 15 দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারি হচ্ছে এই গাভীটি প্রতিদিন গড়ে কতটুকু দুধ দেয়। গড়ে হচ্ছে কি 15 লিটার করে কিন্তু দুধ দেয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই 15-র পাশে কিন্তু লিখতে পারি 15 লিটার, বা আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় গড়, আমরা লিখতে পারি হচ্ছে নির্ণেয় গড় সমান 15 লিটার। 15 লিটার, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো, আমরা উত্তর দিয়ে কি লিখবো, উত্তর দিয়ে কিন্তু আমরা ঠিক একই কথাটি লিখবো। আমরা লিখবো হচ্ছে 15 লিটার, ঠিক আছে? আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আরেকটু বোঝার চেষ্টা করি, আমাদেরকে বলা হয়েছে সোহেল এবং হামিদা তারা দুইজন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই কয়টি বিষয়ে কত কত করে নাম্বার পেয়েছে সেটি কিন্তু আমাদের এই নিচে দেয়া রয়েছে। দেখো এখানে কিন্তু আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোহেলের যে প্রাপ্ত নাম্বারগুলো, অর্থাৎ সোহেল বাংলায় কত পেয়েছে, গণিতে কত পেয়েছে, ইংরেজিতে, বিজ্ঞানে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কত পেয়েছে সেই হিসাবটি কিন্তু দেওয়া রয়েছে। এবং নিচে কিন্তু হামিদার হিসাবটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে এই দুইজনের মধ্যে প্রত্যেকের গড় প্রথমে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এই দুইজনের গড় নম্বর কত সেটি কিন্তু আমাদের শুরুতেই নির্ণয় করতে বলা হয়েছে, এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের দুটি কাজ। আমরা প্রথমে এই দুজনের যে গড় নাম্বার সেই গড় নম্বরটি কিন্তু আমরা প্রথমে নির্ণয় করব, এবং তারপরে কি করব, তারপরে আমরা দেখব যে দুইজনের মধ্যে কে ভালো করেছে, তাই না? অর্থাৎ কে বেশি পেয়েছে, যে বেশি পেয়েছে সেই তো ভালো করেছে, তাই না? তাহলে সেটিও কিন্তু আমরা পরবর্তীতে নির্ণয় করব। আচ্ছা, শুরুতে যদি আমরা গড় নাম্বারটিকে নির্ণয় করার চেষ্টা করি, দেখো আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে সোহেলের গড় নম্বরও নির্ণয় করতে হবে এবং হামিদার গড় নম্বরও কিন্তু নির্ণয় করতে হবে, তাই না? তাহলে শুরুতে সোহেলের যে গড় নম্বর সেটিকে যদি আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি, দেখো আমরা 4 নাম্বার দিয়ে শুরুতে লিখবো হচ্ছে সোহেলের প্রাপ্ত নাম্বার। আমরা লিখবো হচ্ছে সোহেলের প্রাপ্ত নাম্বার, অর্থাৎ সোহেল যে নাম্বারগুলো পেয়েছিল সেগুলোকে আমরা একটু শুরুতে যদি লিখে নিই, দেখো আমরা লিখবো সোহেলের প্রাপ্ত নম্বরগুলো হলো
আচ্ছা, সোহেল কোন কোন বিষয়ে কত কত পেয়েছে সেই নাম্বারগুলো যদি আমরা শুরুতে একটু লিখে নিই। আমরা লিখলাম সোহেলের প্রাপ্ত নম্বরগুলো হলো, সে বাংলায় পেয়েছে হচ্ছে 68। দেখো যদি তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, আমরা দেখতে পাবো যে সে বাংলায় পেয়েছে 68। এরপরে গণিতে পেয়েছে 95, আমরা এরপরে লিখবো 95। তারপরে ইংরেজিতে পেয়েছে 56, আমরা লিখে দিলাম 56। বিজ্ঞানে পেয়েছে 90, আমরা লিখে দিলাম 90। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে 65, আমরা লিখে দিলাম 65। তাহলে সোহেলের প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে 68, 95, 56, 90, 65, তাই না? আচ্ছা, এখন এই সংখ্যাগুলো থেকে কিন্তু আমাদের গড় নির্ণয় করতে হবে যে সে গড়ে কত নম্বর পেয়েছে, তাই না? এখন গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা জানি গড় নির্ণয়ের ক্ষেত্রে গড়ের সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে। আমরা কিন্তু এবারে গড়ের সূত্রটিকে লিখব, তাই না? আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে আমরা জানি আমরা লিখব হলো আমরা জানি। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি গড় সমান, গড়ের সূত্রটি কি? গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা লিখব গড় সমান রাশিগুলোর যোগফল দেখো, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি? ভাগ হলো রাশিগুলোর সংখ্যা, তাই না? রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু গড়ের যে সূত্র সেটিকে আমরা লিখে নিলাম। আমরা লিখলাম গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখন আমরা কী করবো? সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেবো। এখন শুরুতে আমাদের বলা হয়েছে রাশিগুলোর যোগফল। রাশি বলতে আমরা কি বুঝি? এই যে প্রাপ্ত নম্বরগুলো, এগুলোই হচ্ছে কি এক একটি রাশি, তাই না? তাহলে এই রাশিগুলোকে কিন্তু আমাদের এবারে যোগ করতে হবে, তাই না? আমরা এইগুলোকে যদি যোগ করি, দেখো শুরুতে একটি ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে লিখবো হচ্ছে 68, এর সঙ্গে যোগ করবো হচ্ছে 95, এর সঙ্গে যোগ করবো হচ্ছে 56, এর সঙ্গে যোগ করবো হচ্ছে 90 এবং সর্বশেষ এর সঙ্গে যোগ করবো আমরা 65, তাই না? আচ্ছা, রাশিগুলোর যোগফল আমাদের এখানে করা হয়ে গেল। এবারে আমাদের পরবর্তীতে কি বলা হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভাগ চিহ্ন রয়েছে। তাহলে আমরা এখানে একটি ভাগ চিহ্ন দেবো এবং শেষে বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারি? আমাদের এখানে মোট কতগুলো রাশি রয়েছে, তাই না? তাহলে আমরা যদি একটু গণনা করি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, যেহেতু 5টি রাশি রয়েছে যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দেবো 5, অর্থাৎ রাশিগুলোর সংখ্যা হচ্ছে 5। এখন আমরা নিচে সমানের নিচে যদি আরও একটি সমান চিহ্ন দিই, এবারে এইখানের প্রত্যেকটি রাশিকে যদি যোগ করি, দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যাগুলোকে কিন্তু শুরুতে আমাদের যোগ করতে হয়, তাই না? তাহলে শেষেরগুলোকে যদি আমরা প্রথমে যোগ করি, দেখো শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 5। 8 এবং 5কে যোগ করলে হয়ে যায় 13। 13-র সঙ্গে যদি এই 6কে যোগ করি, 13 এবং 6 মিলে হয়ে যায় 19। 19-এর সঙ্গে যদি এই 0কে যোগ করি, 19 এবং 0 মিলে কিন্তু 19ই হয়ে যায়। এবং এই 19-এর সঙ্গে যদি 5কে যোগ করি, 19 এবং 5 মিলে হয়ে যায় 24। তাহলে আমরা মোট পাচ্ছি 24। 24-এর 4কে লিখবো হচ্ছে আমরা এইখানে, আমরা কিন্তু শেষে লিখবো, তাই না? কারণ শেষের সংখ্যাগুলোকে যোগ করে কিন্তু আমরা এটিকে পেয়েছি। আচ্ছা, শেষে লিখে দিলাম আমরা 4 এবং হাতে থাকে কত? হাতে কিন্তু আমাদের এবারে থেকে যায় 2। এবার যদি প্রথমের সংখ্যাগুলোকে যোগ করি, দেখো এখানে রয়েছে 6, 6-এর সঙ্গে 9কে যোগ করলে হয়ে যায় 15। 15-এর সঙ্গে যদি আরও 5কে যোগ করি, 15 এবং 5 মিলে হয়ে যায় 20। 20-এর সঙ্গে যদি এই 9কে যোগ করি, 20 এবং 9 মিলে হয়ে যায় 29। 29-এর সঙ্গে 6কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 35, তাই না? এই 35-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল 2। 35-এর সঙ্গে হাতের এই 2কে যোগ করলে হয়ে যায় 37, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এখানে যোগ করে মোট পাচ্ছি হচ্ছে 37। আমরা এখানে লিখে দেবো 37। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? দেখো 374, অর্থাৎ যোগ করে মোট পাচ্ছি হচ্ছে 374। এরপরে আমাদের শেষে বলা হয়েছে কি? ভাগ 5। এই যে ভাগ 5 রয়েছে, ভাগ 5কে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দিব। এখানে লিখবো হচ্ছে আমরা ভাগ 5। অর্থাৎ এবারে আমরা এই যে 374 পাচ্ছি, এই 374কে ভাগ করতে হবে 5 দ্বারা, তাই না? তাহলে আমরা একটু আলাদা জায়গাতে যদি এই ভাগটিকে করি, দেখো আমরা 5 দ্বারা যদি আমরা এই ভাগটিকে করি, 5 দ্বারা যদি আমরা 374কে একটু ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা শুরুতেই 5 দ্বারা দেখবো এক অঙ্ককে ভাগ করা যায়, কিন্তু এক অঙ্ককে কিন্তু ভাগ করা যায় না, কারণ এক অঙ্ক কিন্তু 3। এই 3 কিন্তু 5-এর চেয়ে ছোটো, যার কারণে আমরা এবারে কী করবো? 2 অঙ্ককে একসঙ্গে ভাগ করব। তাহলে 2 অঙ্ক মিলে কত হয়ে যায়? 2 অঙ্ক মিলে কিন্তু দেখো 3 এবং 7 মিলে হয়ে যায় 37। এই 37কে 5 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 5-এ 25, 5 6 30, 5 7 35, 5 8 40, অর্থাৎ 5-এর সঙ্গে 8কে গুণ করলে কিন্তু হয়ে যায় 5 8 40। তার মানে ওর চাইতে কিন্তু বড় হয়ে যায়। আমরা জানি ওর চাইতে বড় হলে হবে না, তাই না? তাহলে 8 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে আমরা 5কে 7 দ্বারা গুণ করব। দেখো আমরা জানি 5 7 35,
আমরা এখানে নিচে লিখে দিলাম 35। এবারে 37 থেকে যদি 35কে বিয়োগ করি, 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 2, 3 থেকে 3 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র 2। এবারে কি করব, এই পাশে 4 রয়েছে, এই 4কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো, তাই না? তাহলে এই 4 এবং 2 এই দুটি মিলে মোট হয়ে গেল কত, 2 এবং 4 মিলে হয়ে গেল 24। এবারে এই 24কে আমরা 5 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা কিন্তু 4 বার ভাগ করতে পারি। আমরা জানি 5-এর সঙ্গে 4কে গুণ করলে হয়ে যায় 4 5-এ 20, তাই না? আমরা জানি 4 5-এ 20। এখন দেখো এই 24 থেকে যদি 20কে বিয়োগ করি, দেখো 4 থেকে 0 চলে গেলে আমাদের 4ই থেকে যায়, আমরা লিখে দিলাম 4। 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এখন এই 4কে কি 5 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কারণ কি? কারণ হচ্ছে 4 ছোট, তাই না? ওর চাইতে কিন্তু ছোট। এখন এই 4কে আমরা কীভাবে বড় বানাবো? ঠিক আগের অঙ্কগুলোর মতোই। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 374 এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে কিন্তু একটি দশমিক থাকে। আমরা জানি এখানেও একটি দশমিক রয়েছে, তাহলে এই দশমিকটাকে যদি আমরা এই উত্তরের ঘরে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা এইখানে যতগুলো শূন্য আমাদের দরকার আমরা কিন্তু সেটিকে ব্যবহার করতে পারবো, তাই না? তাহলে এই দশমিকটাকে আমরা এই উত্তরের ঘরে, অর্থাৎ এই দশমিকের ঘরে আমরা নিয়ে নিলাম। যেহেতু দশমিকের ঘরে আমরা দশমিক পেয়েছি, এখন কিন্তু আমরা চাইলে এখানে যে কয়টি শূন্য মনে চাই আমরা সেই কয়টি শূন্য ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, এখানে আমরা শুরুতে একটি শূন্য নিলাম। এখন এই শূন্যটাকে যদি সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, 4 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 40। এবারে দেখো তো 40কে আমরা 5 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 5-এ 8 আর 40, অর্থাৎ 8 বার ভাগ করা যায়। 5-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 5-এ 8 40। দেখো এই 40-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ 40 থেকে নিচের 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু 0 পেয়ে গেছি নিচে, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? 74.8। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সমান 74.8। তাহলে এই যে 74.8 পাচ্ছি, এটি হচ্ছে কি? এটি হচ্ছে সোহেলের গড় নম্বর, তাই না? তাহলে দেখো সোহেলের গড় নম্বর কিন্তু আমরা পেয়েছি 74.8। এবার একই রকমভাবে সোহেল ছাড়া আর কার কথা বলা হয়েছে? আর কিন্তু আমাদের হামিদার কথা বলা হয়েছে। এখন হামিদার গড় নম্বরটাও কিন্তু আমাদের ঠিক একই রকমভাবেই বের করতে হবে। তাহলে চলো আমরা এবারে হামিদার গড় নম্বরটা একটু বের করার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু আমার এখানে জায়গা কম, আমি তোমাদেরকে এইখানে দেখো বাকি অঙ্কটুকু সমাধান করে দেখানোর চেষ্টা করছি। আমাদের যেহেতু সোহেলের গড় নাম্বার বের করা হয়ে গেল, এবার আমরা হামিদার গড় নাম্বারটা বের করব, ঠিক আছে? আচ্ছা দেখো, হামিদার গড় নাম্বারটা আমরা একই রকমভাবেই কিন্তু বের করব। আমরা প্রথমে লিখেছিলাম সোহেলের প্রাপ্ত নম্বর, তাই না? এবার একই রকমভাবে লিখবো হচ্ছে কি? হামিদার প্রাপ্ত নম্বর। আমরা লিখবো হচ্ছে হামিদার 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 প্রাপ্ত নম্বরগুলো হলো, আচ্ছা হামিদার প্রাপ্ত নম্বরগুলো কি কি? দেখো হামিদা কত কত পেয়েছিল? হামিদা কিন্তু বাংলায় পেয়েছিল 72, হ্যাঁ। তারপরে ইংরেজিতে গণিতে পেয়েছিল হচ্ছে 78, এরপরে ইংরেজিতে পেয়েছে হচ্ছে 84। দেখো তোমরা যদি বইতে লক্ষ্য করো তাহলে কিন্তু এই প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ইংরেজিতে পেয়েছে 74, বিজ্ঞানে পেয়েছে হচ্ছে 80, এবং সর্বশেষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে হচ্ছে 86, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি? হামিদার প্রাপ্ত নম্বর। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এই প্রাপ্ত নম্বরগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু এবারে গড় নির্ণয় করবো, অর্থাৎ সে গড়ে কত নম্বর পেয়েছিল, তাই না? তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে? আমরা কিন্তু গড়ের সূত্রটি লিখব, তাই না? আমরা কি লিখব? আমরা ঠিক একই রকমভাবে আমরা লিখব হচ্ছে কি? আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা কিন্তু গড়ের সূত্রটি এখানে লিখে দেব। আমরা লিখব হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি? রাশিগুলোর সংখ্যা, তাই না? রাশিগুলোর সংখ্যা ভাগ হলো রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা গড়ের সূত্রটি আমরা এখানে লিখে নিলাম, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এবারে এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন শুরুতেই বলা হয়েছে রাশিগুলোর যোগফল, অর্থাৎ এই রাশিগুলোকে যদি আমরা যোগ করি, দেখো আমাদের প্রথমে বলা হয়েছে 72, আমরা 72-এর সঙ্গে যোগ করবো হচ্ছে 78, 78-এর সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে 84, 84-এর সঙ্গে যোগ করবো হচ্ছে আমরা 80, এবং সর্বশেষ 80-এর সঙ্গে যোগ করবো হচ্ছে 86, তাই না?
আচ্ছা, রাশিগুলোর যোগফল আমাদের বের করা হয়ে গেল। এরপরে বাকি রইল কি, দেখো এখানে বলা হয়েছে ভাগ, আমরা একটি ভাগ চিহ্ন এখানে রেখে দিব। এরপরে শেষে বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ এখানে মোট কতগুলো রাশি রয়েছে এটি আমরা এবারে গণনা করব। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, যেহেতু 5টি রাশি রয়েছে এই জন্য আমরা এখানে লিখব কি 5, আমরা লিখে দিলাম 5। এবার একই রকমভাবে নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা যদি এখানে প্রত্যেকটি রাশিকে যোগ করি, দেখো আমরা শেষের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি প্রথমে আমরা যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে হচ্ছে 2, দেখো এই 2-এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে রয়েছে 8, 2 এবং 8কে যোগ করলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় 14, 14-র সঙ্গে 0কে যোগ করলে 14ই হয়, এবং এই 14-র সঙ্গে যদি 6কে আমরা যোগ করি 14 এবং 6 মিলে হয়ে যায় 20। তাহলে আমরা কিন্তু এখানে মোট পাচ্ছি হচ্ছে 20, 20-এর 0কে লিখব হচ্ছে আমরা এখানে শেষে, এবং হাতে থাকে আমাদের এবারে 2, তাই না? আচ্ছা, এবার যদি প্রথমের সংখ্যাগুলোকে আমরা যোগ করি, দেখো এখানে শুরুতে রয়েছে 7, 7-এর সঙ্গে আরও 7কে যোগ করলে হয়ে যায় 14, 14-র সঙ্গে যদি আমরা 8কে যোগ করি তাহলে 14 এবং 8কে যোগ করলে হয়ে যায় 22, 22-এর সঙ্গে যদি এই 8কে আমরা যোগ করে দিই, দেখো 22-এর সঙ্গে এই 8কে যোগ করলে কিন্তু হয়ে যায় 30, 30-এর সঙ্গে যদি এই 8কে আমরা যোগ করি তাহলে হয়ে যায় 38, তাই না? 38-এর সঙ্গে যেহেতু আমাদের হাতে ছিল 2, 38-এর সঙ্গে এই 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 40, আমরা কিন্তু পুরো 40কে লিখে দেবো এইখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোট হয়ে গেল কিন্তু 400। এরপর বলা হয়েছে কি ভাগ 5, আমরা এই ভাগ 5কে কিন্তু একই রকমভাবে এখানে লিখে দেবো, তাই না? আমরা পাচ্ছি 400 ভাগ 5। এবার আমরা নিচে একটা সমান চিহ্ন দিয়ে আমরা কি করব, 400কে ভাগ করব 5 দ্বারা। দেখো একটু আলাদা জায়গাতে যদি আমরা করি, 5 দ্বারা যদি আমরা 400কে ভাগ করি, দেখো আমরা প্রথমে দেখব যে 5 দ্বারা এক অঙ্ককে ভাগ করা যায় কিনা। এক অঙ্ক মিলে হয় 4, এই 4কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 4 ছোট, তাই না? যার কারণে আমরা এবারে 2টি অঙ্ককে ভাগ করব, 4 এবং 0। এই 2টি অঙ্ককে যদি আমরা ভাগ করি, 2টি মিলে হয়ে গেল কিন্তু 40। দেখো 4 এবং 0 মিলে হয়ে গেল 40। এই 40কে 5 দ্বারা ভাগ করলে কবে ভাগ করা যায়? আমরা জানি 5 8 40, আমরা জানি 5 8 40, অর্থাৎ 5-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 5 8 40। এখন এই 40 থেকে 40কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু এখানে আর লেখার মতো কিছুই নেই, তাই না? এরপরে বাকি রইল কি এই শূন্যটা, এই শূন্যটাকে আমরা সরাসরি এবার নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন এই শূন্যকে আমরা 5 দ্বারা কীভাবে করে ভাগ করব? আমরা দেখব যে 5-এর সঙ্গে কতকে গুণ করলে 0 হয়। আমরা জানি 0-র সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0 হবে, তাই না? আমাদের কিন্তু 0ই বানাতে হবে। তাহলে 5-এর সঙ্গে যদি আমরা 0কে গুণ করি, দেখো 5 এবং 0কে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 5 0 গুণে 0, এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। এখন এই 0 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। এখন এই পাশেও কিন্তু আর ভাগ করার মতো কোনো কিছুই অবশিষ্ট নেই। আবার দেখো নিচে যেহেতু আমরা 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু বুঝতে পারি যে আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা ভাগফল পাচ্ছি কত? 80। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 80, অর্থাৎ কি এটি দ্বারা আমরা বুঝতে পারি নির্ণেয় গড় হলো 80। তার মানে হামিদার গড় নম্বর হচ্ছে 80। এখন দেখো আমাদের কিন্তু এখানে দুটি বিষয় বের করতে বলা হয়েছিল। আমাদের প্রথমে বের করতে বলা হয়েছে যে সোহেল এবং কি বলা হয়েছে, হামিদা, দুইজনের গড় নম্বর কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু দুজনের গড় নম্বর বের করেছি। সোহেলের গড় নম্বর হচ্ছে 74.8 এবং হামিদার গড় নম্বর হচ্ছে 80। এবারে আমাদের কিন্তু আরেকটি বিষয় বের করতে বলা হয়েছে, সেটি হচ্ছে দুজনের মধ্যে কে বেশি করেছে বা দুজনের মধ্যে পরীক্ষায় কে ভালো করেছে। তাহলে দেখো তো কে বেশি পেয়েছে। সোহেল পেয়েছে হচ্ছে 74.8 এবং হামিদা পেয়েছে হচ্ছে 80। তাহলে কে বেশি পেয়েছে? যেহেতু 80 বড়, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি হামিদা বেশি পেয়েছে, মানে হামিদা কিন্তু ভালো করেছে, তাই না? তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি, দেখো আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে সোহেলের গড় নম্বর, আমরা লিখতে পারি সোহেলের গড় নম্বর হচ্ছে 74.8 এবং আমরা লিখতে পারি হচ্ছে কি হামিদার নম্বরের গড় হচ্ছে 80 এবং তারপর আমরা লিখতে পারি কি হামিদা ভালো করেছে। ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে সোহেলের নম্বরের গড়, আমরা লিখবো হলো দেখো সোহেলের নম্বরের গড় কত? 74.8 এবং লিখবো কি হামিদার আমরা লিখবো হচ্ছে হামিদার নম্বরের গড় হচ্ছে কত? 80। তাহলে আমরা লিখবো হচ্ছে 80 এবং শেষে আমরা কি লিখবো? হামিদা ভালো করেছে, আমরা লিখবো হচ্ছে হামিদা ভালো করেছে, তাই না? আমরা লিখবো হচ্ছে কি হামিদা, দেখো আমরা লিখবো হামিদা ভালো করেছে,
দেখো আমাদের কিন্তু এই অঙ্কটির সমাধান করা হয়ে গেল। যদিও এটি একটু বড় অঙ্ক, কিন্তু তারপরেও আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করেছি, তাই না? আমরা কিন্তু গড়ের যে সূত্রটি, সেই সূত্রটিকে ব্যবহার করে খুব সহজে এটিকে সমাধান করেছি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা এখানে সর্বশেষ অর্থাৎ ৫ নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে ৫ নম্বরে বলা হয়েছে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩২ ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? আচ্ছা, আমরা যদি এটিকে আবার একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি পরিসংখ্যান করে দেখা গেছে কি, হ্যাঁ, পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় হলো ৩২ ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? দেখো নিচে কিন্তু আমরা 3টে তথ্য দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে কথাটি আমরা দেখতে পাচ্ছি, এই কথা হিসেবে নিচের 3টি তথ্যের মধ্যে কোন তথ্যটি সঠিক? দেখো ক নম্বরে বলা হয়েছে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই কথাটি কি সঠিক? এখানে বলা হয়েছে আগস্ট মাসের প্রত্যেক দিনের, মানে প্রতিদিনের এক দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 30 ডিগ্রি চাইতে বেশি কখনোই হয়নি। এটি কি সঠিক? না, এটি কিন্তু সঠিক নয়। এরপরে খতে বলা হয়েছে কি, দেখো খতে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যার চেয়ে বেশি। আচ্ছা, বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে, তাই না? এখন বলা হয়েছে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি, অর্থাৎ অন্যান্য মাসে 30 ডিগ্রি সেলসিয়াস যতবার হয়েছে তার চাইতে কিন্তু আগস্ট মাসে তুলনামূলকভাবে একটু বেশি হয়েছে, তাই না? এই কথাটি কিন্তু সঠিক, তাই না? অর্থাৎ আমরা কিন্তু ধরে নিতে পারি খ সঠিক। এরপরে দেখো গতে কি বলা হয়েছে, গতে বলা হয়েছে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি এর নিচে এর চেয়ে বেশি হয়নি। আচ্ছা, বলা হয়েছে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি। তাহলে এই কথাটিও কিন্তু ভুল, তাই না? কারণ আগস্ট মাসে কোনো দিন কিন্তু 32-এর চেয়ে বেশি হয়েছে, কোনো দিন 32-এর চেয়ে কম হয়েছে, তাই না? তার মানে কিন্তু এই কথাটি ভুল। আমরা কোন কথাটি সঠিক পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে শুধুমাত্র এই খ নাম্বার যে বাক্যটি, এই বাক্যটি আমরা কিন্তু সঠিক পাচ্ছি, তাই না? তাহলে কিন্তু আমরা কি করতে পারি? 5 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে খ, অথবা আমরা এই খয়ের উপরে কিন্তু একটি টিক চিহ্ন দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।